নমস্কার, করোনার আবহে বাংলায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। করোনার আবহে আমরা বাংলায় রয়েছি, ভারতের এই অঙ্গরাজ্য বাংলা। এখানে কিন্তু একটা যেমন করোনা পরিস্থিতি, এখানে একটা অদ্ভুত ধরনের কিন্তু একটা চেঞ্জেস একটা আসছে। বিগত 6 দিন এই নিয়ে হলো, যেখানে আক্রান্ত সংখ্যাও যেমন বাড়ছে, আবার তার সাথে সাথে কিন্তু যারা চিকিৎসা পেয়ে সুস্থ হচ্ছেন সেই সংখ্যাটাও বাড়ছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে। গোটা দেশে প্রায় 15,000 ছুঁই আক্রান্তের সংখ্যা। আবহটা এই জায়গার মধ্যে রয়েছে। মেডিকেল জায়গা থেকে নিঃসন্দেহে হার্ড ইমিউনিটি কোয়েশ্চেন্সটা আমাদের সামনে রয়েছে। এই বিষয়টা আমরা নজরে রেখেছি। এই বিষয়টাকে ডেফিনেটলি আমরা এটাকেই অগ্রাধিকার দিয়ে আগামী সময়গুলোতে আমরা নিয়ে আসব। কিন্তু এমন কিছু কিছু মুহূর্ত ঘটে, যে মুহূর্তগুলো কিন্তু রাজনীতির আঙিনা ছাড়িয়ে একেবারে কূটনীতি এবং অন্যান্য আঙিনায় এসে গিয়ে প্রবেশ করে। চাইনিজ আর্মি, পিপলস লিবারেশন আর্মির এই আগ্রাসী মনোভাব, এবং যার জেরে 20 জন শহীদ হলেন ভারতীয় সেনাবাহিনীর, বাংলার 2 জন ছিলেন, যারা বলা যেতে পারে যে আমরা যদি বাংলার এই অ্যাঙ্গেল থেকে দেখি, বলা যেতে পারে অতীশ দীপঙ্কর থেকে শুরু করে সে 500 বছর আগে। তারপর যদি আমরা বলি যে স্বাধীন ভারতবর্ষের সেনাবাহিনী তৈরি করছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, রাসবিহারী বসু তাদেরই তো উত্তরসূরি। স্বাধীন ভারতবর্ষের সেনাবাহিনী দেশ রক্ষা করতে গিয়ে প্রাণ দিলেন। আর তারপর অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। আমরা পুলওয়ামার সময় দেখেছিলাম অনেকগুলো প্রশ্ন ভোটের আগে। এবার বিহার নির্বাচনের আগে বিহার রেজিমেন্টের ব্যাপারে ভূয়সী প্রশংসা শুনতে পাচ্ছি প্রধানমন্ত্রীর গলায়। শুধু কি বিহার রেজিমেন্ট? বিহার রেজিমেন্টে ভারতবর্ষের অন্যান্য সব জাতির মানুষজনেও রয়েছেন, বাঙালির তো রয়েছেন, কারণ বাংলার নিজস্ব যেহেতু কোনো রেজিমেন্ট নেই। এই সমস্তগুলো বিষয়গুলো কিন্তু এই করোনার আবহে বাংলাতে এই প্রশ্নগুলো সামনে আসছে। আর এই প্রশ্নগুলোর বিতর্কের আঙিনায় এলে একেবারে ঠিকঠাক বিতর্ক এবং বিশ্লেষণ দাবি করে। সেই জন্যই 4 জন বিশিষ্ট যারা বক্তা এবং তার্কিক এবং ভালো ডিবেটিয়ার, তারা আজকে রয়েছেন শোতে। শুরুর বিতর্কের যে জায়গাটা ঘিরে এখন এই মুহূর্তে আবর্তিত হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে চাইনিজ সেনাবাহিনী কোনোভাবে গালওয়ানের সীমান্ত পেরিয়ে আসেনি। অন্যদিকে চীন দেশের কিন্তু যিনি রাষ্ট্রনায়ক, তিনি কিন্তু বলেই দিয়েছেন যে ভারত কিন্তু সীমানা পেরিয়েছে। এইটা জুড়েই শুরু হয়েছে এখন কিন্তু বিতর্ক। তাহলে কি কোথাও একটা নতুন ধরনের পদক্ষেপের ইঙ্গিত কি প্রধানমন্ত্রী বলছেন? ঠিক কি বলতে চাইছেন? প্রথমে একটু প্রধানমন্ত্রী বক্তব্য, গতকাল তিনি সর্বদলীয় বৈঠকের পর যা বলেছেন একটু শুনবো। इस सर्वदलीय बैठक के माध्यम से मैं शहीदों के परिवारों को भी ये विश्वास दिलाता हूं कि पूरा देश उनके साथ है, पूरा देश उन्हें नमन करता है। साथियों, पूर्वी लद्दाख में जो हुआ उसको लेकर आपने रक्षा मंत्री जी और विदेश मंत्री जी को सुना भी और प्रेजेंटेशन को भी देखा। न वहां कोई हमारी सीमा में घुस आया है, न ही कोई घुसा हुआ है, न ही हमारी कोई पोस्ट किसी दूसरे के कब्जे में है। लद्दाख में हमारे 20 जाबाज शहीद हुए, लेकिन जिन्होंने भारत माता की तरफ आंख उठाकर देखा था, उन्हें वो सबक सिखा कर गए हैं। তাহলে কি ভারতীয় সেনাবাহিনী গেল? কেননা হচ্ছে ভারতের কোনো চৌকি দখল হয়নি, কিন্তু প্রধানমন্ত্রী বলছেন তাদের সবক শিখিয়ে দেওয়া হয়েছে। তাহলে সীমান্তে দাঁড়িয়ে কিভাবে সবক শেখানো হবে? কারণ দুপক্ষই তো নিরস্ত্র থাকার কথা। কিন্তু ফেস অফে যেভাবে পিপলস লিবারেশন আর্মি যে ভূমিকাটা দেখিয়েছে, মানে একেবারে বলা যেতে পারে যাকে গেরিলা আক্রমণের মতো করে এসে গিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে যেভাবে আর কি ক্ষতবিক্ষত করেছে 20 জনকে, সেটা কিন্তু খুব মর্মান্তিক একটা ঘটনা। এবং গোটা দেশ এই নিয়ে কিন্তু এই প্রশ্নের তোলপাড় হচ্ছে। রণদীপ সিং সুরজেওয়ালা, যিনি কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র, কি বলছেন শুনবো। प्रधानमंत्री जी, आपके बयान ने पूरे देश को अचंभित भी कर दिया है और हक्का बक्का भी। जब देश के प्रधानमंत्री ये कहें कि चीन ने हमारी सीमा में कभी घुसपैठ की ही नहीं
और ना ही आज घुसपैठ कर रखी है, तो यह बयान तो आश्चर्यचकित करने वाला है ही। तो क्या देश के रक्षा मंत्री राजनाथ सिंह जी देश को बरगला रहे थे जब 3 जून को उन्होंने एक साक्षात्कार में कहा कि चीन ने बड़ी संख्या में हमारी सीमा पर कब्जा किया है? तो क्या देश के विदेश मंत्री डॉक्टर एस जयशंकर जी और सेना प्रमुख झूठ बोल रहे थे जब लिखित बयान में 16 और 17 जून को विदेश मंत्रालय ने कहा कि चीन ने भारत की सरजमी में सीमा पार लाइन ऑफ एक्चुअल कंट्रोल के बाद हमारी धरती पर गलवान वैली में परमानेंट स्ट्रक्चर्स बना लिए हैं? जब हर सिक्योरिटी एक्सपर्ट्स और सैटेलाइट इमेज यह दिखाए कि वो पैंगोंग लेक हो या गलवान वैली हो, चीन ने जबरन हमारी सरजमी पर कब्जा किया है, तो देश के प्रधानमंत्री इसके विपरीत बोल रहे हैं, तो सच्चाई है क्या? क्या हमारे 20 सैनिक समेत कर्नल बी संतोष के, जिन्होंने भारत की सीमा से चीनियों को खदेड़ने के लिए सर्वोच्च कुर्बानी दी, क्या उनकी कुर्बानी व्यर्थ मानी जाएगी? देश आपसे जवाब मांगता है। দেশ জবাব চাইছে রণদীপ সিং সূর্যেওয়ালা। অর্থাৎ রক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের যা বক্তব্য, আমরাও তাই বিভিন্ন সময় দেখেছি যে যেভাবে চীন সীমান্ত বরাবর যেভাবে সমরসজ্জা বাড়াচ্ছে, সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই বক্তব্য অনেককেই হকচকিত করে দিয়েছে। এই প্রশ্নে আমরা রাজনৈতিক স্তরেই বিতর্কটা রাখছি, কেন প্রশ্নটা রাজনৈতিক স্তর থেকে বেশি পরিমাণে উঠে আসছে। শতরূপ ঘোষ রয়েছেন, রাজ্য সিপিআইএম নেতা, তাকে স্বাগত জানাচ্ছি। অরূপ চক্রবর্তী রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এবং রয়েছেন অশোক ভট্টাচার্য প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, এবং রথীন্দ্রনাথ বসু যিনি উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট নেতা, সাংগঠনিক নেতা এবং জেনারেল সেক্রেটারি রাজ্য বিজেপি। আমি এই চারজনকেই স্বাগত জানাই। প্রথমে একটু শতরূপের কাছ থেকে জানবো যে শতরূপ, এই প্রশ্নে একটা বিতর্ক মানে তৈরি হয়েছে, এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে দুজনের কথাবার্তার মধ্যে যে একটা তালমিলের অভাব। আমরা অতীতে চাইনিজ অ্যাগ্রেশন, এটা যে একটা দীর্ঘদিন ধরে ভারতের সীমানা বরাবর চলছে, এটা তো নিশ্চিত করে বলা যায়, এবং এই ঘটনা হচ্ছে তারই একটা হচ্ছে ক্রোনোলজিতে, মানে এটা এই মুহূর্তে লেটেস্ট সংযোজন, এইভাবে কি আমরা দেখতে পারি? 100 বার। দেখুন, আমি একটা কথা বলি সুজিত দা, সেটা হচ্ছে যে চায়নার সাথে বর্ডার কনফ্লিক্টের ইতিহাস ভারতবর্ষে আগেও আছে, 60-এর দশকের শুরুতে হয়েছিল, এটা ঘটনা, এটা আমরা সবাই জানি। যেমন পাকিস্তানের সাথে একাধিকবার আমাদের সীমান্ত সংঘর্ষ হয়েছে, যুদ্ধ হয়েছে, ইত্যাদি হয়েছে। আমি খালি আপনাদেরকে মনে করাই, ধরুন মনে করুন নেপাল স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত 70 বছরে কোনো দিন নেপালের সঙ্গে ভারতবর্ষের কোনো সমস্যা হবে কেউ কল্পনাও করতে পারেনি। সেই নেপাল কদিন আগে আপনারা দেখেছেন ভারতের উদ্দেশ্যে ভারতের দিকে গুলি চালিয়েছে। নেপালের পার্লামেন্টে ভারতের ভূখণ্ডের একটা অংশকে নেপালের ম্যাপের মধ্যে ইনক্লুড করে প্রস্তাব পাশ হয়ে গেছে নেপালের পার্লামেন্টে, যা কিনা আজ থেকে 2 সপ্তাহ আগেও অকল্পনীয় ছিল। চায়নার সাথে বর্ডার কনফ্লিক্ট হওয়ার পরে 45 বছর, গত 45 বছর কোনো সংঘর্ষ হয়নি। নতুন করে নরেন্দ্র মোদীর সময় সংঘর্ষ শুরু হলো। পাকিস্তানের সাথে তো যা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি। একটা আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, মানে ফ্যাক্টের জায়গা থেকে, যে এই সরকার, বিজেপির সরকার আসার পর থেকে গত 6 বছরে এরা একটা কাজ খুব সফলভাবে করেছেন। তা কি? ওনারা ভারতবর্ষের মানুষকে ভাগ করেছেন এবং ভারতের প্রতিবেশীদেরকে ঐক্যবদ্ধ করেছেন। আমি মোদীকে সমালোচনা করার জন্য অন্য কারোর কথা বলবো না। আমি অটল বিহারী বাজপেয়ীর একটা ঐতিহাসিক একটা লাইন আমি আপনাদেরকে স্মরণ করাই। অটল বিহারী বাজপেয়ী একটা অসামান্য কথা একবার বলেছিলেন, প্রধানমন্ত্রী থাকাকালীন বলেছিলেন, हम अपने पड़ोसी बदल नहीं सकते, बस उनके साथ अपना संबंध सुधार सकते हैं। প্রতিবেশী কখনো পাল্টানো যায় না, তার সঙ্গে খালি সম্পর্কটাকে কি হবে সেটা নিয়ন্ত্রণ করা যায়। মোদি আসার পর থেকে আজকে এই জিনিস কেন হলো যে নেপাল, যে নেপাল সেও আজকে ভারতবর্ষের দিকে গুলি চালাচ্ছে। আর এই চায়নার সাথে আপনি সঠিকভাবে বলেছেন, আপনি যা বলেছেন বা আপনি যে এর আগে যে প্যাকেজটা দেখালেন, এরপরে আমার যোগ করার কিছু নেই। আমরা অবাক হয়ে যাচ্ছি নরেন্দ্র মোদীর এই কথা শুনে। নরেন্দ্র মোদীর বক্তব্যের সঙ্গে চায়নার প্রেসিডেন্টের এবং চায়নার সেনাপ্রধানের বক্তব্যের একটা অক্ষরে কোনো গরমিল নেই। চায়নার সেনাপ্রধান যা বলেছেন নরেন্দ্র মোদীও তাই বলেছেন। উনি কি বলতে চাইছেন? যে চায়না আমাদের বর্ডার টপকায়নি, তার মানে উনি কি বলতে চাইছেন? ভারতবর্ষের যে 20 জন জওয়ানকে আমরা হারালাম, এই 20 জন জওয়ানকে হারাতে হলো কেন? উনি কি প্রকারান্তরে এইটা বলতে চাইছেন যে ভারতবর্ষের সেনা বর্ডার টপকে ছিল? উনি কি ভারতের সেনাকে দায়ী করছেন? এবং আপনাকে সুজিতদা আর একটা জিনিস আমি বলি, আপনি হয়তো নিশ্চয়ই এটা দেখেছেন, একটা গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ব্যাপার। 18ই জুন কেন্দ্রের সরকার থেকে জানানো হলো, আমি লাইনটা পড়ছি কেন্দ্রের সরকারের যে বিবৃতি, তাতে Major general level talks between India and China are over. After more than 6 hours, all the personnel who took part in the Galwan Valley operations on June 15-16 are accounted for,
and no personnel are missing in action. No personnel are missing in action. কথাটা বলছেন 18 জুন। 19 জুন এই কেন্দ্রীয় সরকার কি জানাচ্ছে hectic negotiations during major general level talks led to release of 10 Indian Army personnel by Chinese. মানে কি 18 জুন এনারা বলছেন যে আমাদের একজনও সৈনিক দে আর নট মিসিং ইন অ্যাকশন। 19 তারিখ বলছেন যে আমাদের 10 জন সৈনিক চীনের হাতে বন্দী ছিল, নেগোসিয়েশনের পর চায়না তাদেরকে ছেড়ে দিয়েছে। তার মানেটা কি, নেগোসিয়েশন যদি সফল না হতো এই 10 জন সৈনিককে আমরা হারাতাম, তারা বছরের পর বছর চায়নার কোনো জেলে পৌঁছতেন, তারা হয়তো চায়নার আর্মির হাতে খুন হয়ে যেতেন, আমরা জানতেও পারতাম না, মোদি আমাদেরকে জানতে দিত না। তারা ছাড়া পেয়ে যাওয়ার পরে মোদি আমাদেরকে সেইটা জানাচ্ছে। এগুলো কি হচ্ছে, দেশের সরকার এগুলো কি করছে ভারতবর্ষে? আমি আসবো রথীন বাবু, আপনি শুনলেন, আপনি কি এই প্রত্যুত্তরে কি বলবেন রথীন বাবু? একটা কথা পরিষ্কার যে মোদিজির নেতৃত্বে ভারতবর্ষে যে সরকার চলছে সে সরকার যথেষ্ট ভালো কাজ করছে এবং সেজন্য উনি যে পদক্ষেপ নিচ্ছেন সেই পদক্ষেপের উপর বেশ কিছু লোক অসন্তোষ প্রকাশ করছেন এবং ভারতবর্ষের মধ্যেও তাই করছেন। আমরা কি দেখলাম কিছুদিন আগে, যখন লাদাখে এরকম একটা সিচুয়েশন হলো, আন্তর্জাতিক একটা বিষয় নিয়ে রাহুল গান্ধী একটা টুইট করলেন, যিনি গান্ধী পরিবারের শাহজাদা, তিনি টুইট করলেন কি যে পুরো লাদাখটা কি দখল হয়ে গেছে। আমার সবচেয়ে ভাবতে খারাপ লাগে ঠিক একই রকম টুইট আমাদের এই ব্যানার্জি পরিবারের যুবরাজও করলেন। আজকে তারা একদম অর্বাচীন রাজনীতিবিদ হিসাবে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো বলা সাজে না। আজকে রাহুল গান্ধী ইতিহাস দেখেননি, ইতিহাস পড়েননি, আজকে এখানে সবাই কথা বলছে 1962 সাল। 1962 সালে কি হয়েছিল? 38,000 বর্গ কিলোমিটার জায়গা চায়না দখল করে নিয়েছিল, আকসাই। তারপরে আমাদের লাদাখের যিনি তরুণ, অর্থাৎ রাহুল গান্ধী তো 50 বছর বয়স, পাশাপাশি ওর বয়স হচ্ছে 34 বছর বয়স। সে হচ্ছে আমি হচ্ছে যে আজকে রাহুল গান্ধী, রথীন বাবু, রাহুল গান্ধীর বিষয়টা তো নিঃসন্দেহে এটা আসবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যেটা তো শতরূপ বলছে। এক সেকেন্ড আপনি শুনে নিন যে এটা ঠিক আছে 62 সালের ঘটনা জানি, আকসাই চীন দখল, চীনের আগ্রাসী ভূমিকা, এই নিয়ে বহু রাজনৈতিক বিতর্ক হয়েছে, কিন্তু যে প্রশ্নটা হচ্ছে নেপাল বা হচ্ছে ধরুন অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলো কিন্তু আজকে কিন্তু চোখ রাঙাচ্ছে ভারতের উপর। এটা 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 কেন বা কেনই বা বলতে, মানে আপনি কি মনে করেন তাহলে প্রধানমন্ত্রী যেটা বলছেন যে ভারতীয় সেনা, প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা সর্বৈব সত্যি, প্রধানমন্ত্রী যে জায়গা দাঁড়িয়ে বলেছেন সেটা সর্বৈব সত্যি। তাহলে রাজনাথ সিং কি ভুল ছিল? তাহলে রাজনাথ সিং এর বক্তব্যটা কি বলবেন? আপনাকে শেষ করতে নেই, এতদিন বর্ডারে কোনো রাস্তাঘাট করা হয়নি এবং নিজের ঘর সুরক্ষা করার কোনো ব্যবস্থা হয়নি। আজকে যে গালোয়ান নদীর উপরে যে ব্রিজটা কমপ্লিট হয়েছে, আজকে 62টা রাস্তা, 62 রোড করা হয়েছে, যার 75% কমপ্লিট হয়ে গেছে। এতে চীন এবং চীনের আশেপাশে যারা আছে তারা খুব শঙ্কিত যে ভারতবর্ষ আজকে সামরিক সজ্জায় এবং সেই 62 সালের ভারতবর্ষ নেই, আজকে অনেক এগিয়ে আছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা আত্মনির্ভর ভারত প্রকাশ পাচ্ছে এবং চায়নার ব্যবসা বাণিজ্য আজকে কোন জায়গাটায় দাঁড়াবে, চায়না কিন্তু আজকে শঙ্কিত হয়ে গেছে। তাই চায়না যেন তেন প্রকার ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য অরূপ চক্রবর্তী, হ্যাঁ না যেটা আসছি রতন বাবু, আসবো আবার। না আমাদের বিজেপির যিনি মুখপাত্র, উনি ওনার কথা শুনে আমার একটাই কথা মনে পড়ে গেল যে ছোটবেলায় দেখবেন কিছু ছাত্র থাকতো তারা সাজেশন পড়ে তারা পরীক্ষা দিতে যেত। এবার সাজেশনের বাইরে প্রশ্ন আসলে তারা যথারীতি উত্তর লিখতে পারতো না এবং ভুলভাল উত্তর লিখতো। আজকে বিজেপির মুখপাত্রের উত্তর শুনে আমার সেটাই মনে হচ্ছে যে ওনার সিলেবাসে ছিল আসলে ভারত পাকিস্তান অথবা হিন্দু মুসলমান, বিজেপির নর্মাল সিলেবাসে যেটা থাকে, কিন্তু ওনার সিলেবাসের বাইরে প্রশ্ন এসছে চীন এবং নেপাল নিয়ে, যার জন্য উনি উত্তর দিতে কুণ্ঠাবোধ করছেন। আপনি শুনে নিন, আপনি যে কটা কথা বললেন সব কটা কথারই উত্তর দিচ্ছি। প্রথম কথা, আজকের এই পরিস্থিতিতে যখন ভারতবর্ষের সার্বভৌমত্বের প্রশ্ন, তখন বারংবার দ্ব্যর্থহীন ভাষায় সমস্ত রাজনৈতিক দল, আমরা তৃণমূল কংগ্রেস দল হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন যে এই সময় কঠিন পরিস্থিতিতে আমরা সব সময় রাষ্ট্রের পাশে আছি, রাজনীতি পরে থাকবে। কিন্তু রাষ্ট্রের প্রধান যিনি, তিনি যদি এই রকমের মিসকোট করেন, রাষ্ট্রনায়ক তিনি বলছেন যে ভারতীয় ভূখণ্ডে কোনো চৈনিক আগ্রাসন ঘটেনি। আবার একই কথা চীনের বিদেশ মন্ত্রক তারাও টুইট করে জানাচ্ছে যে চীন তার সীমারেখা লঙ্ঘন করেনি। তার অর্থ এটাই দাঁড়ায় যে ভারতের যে গলওয়ান উপত্যকা সেটাকে ঘুরিয়ে প্রধানমন্ত্রী স্বীকার করে নিলেন যে ওটা চাইনিজ টেরিটরি।
আর আপনি যে এত বড় বড় কথা বলছেন, আপনি শুনে নিন আপনার আমাদেরও প্রধানমন্ত্রী, তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যে বক্তব্য রেখেছেন তার বক্তব্য খণ্ডিত হয়ে যাচ্ছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব তিনি পরিষ্কার জানিয়েছেন তার আগের দিন যে এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের এপারে ভারতীয় ভূখণ্ডে এসে চীনা সৈনিকরা হামলা করেছে। আমি আপনাকে তো জিজ্ঞাসা করবো, আপনি তো উত্তরবঙ্গের মানুষ, আমার উত্তরবঙ্গের একজন জওয়ান শহীদ হয়েছেন, বীরভূমের একজন জওয়ান শহীদ হয়েছেন, আজকে যে 20 জন জওয়ান শহীদ হয়েছেন তাদের মধ্যে আমাদের বাংলার 2 জন রয়েছে। তাহলে এই বাংলার 2 জন যাদেরকে আমরা জানি যে চৈনিক বাহিনী তারা ভারতীয় ভূখণ্ডে এসে আক্রমণ করে হত্যা করেছে, তাহলে এই জওয়ানদের মৃত্যুর দায় চৈনিক বাহিনীর উপর বর্তাচ্ছে না? আপনার নরেন্দ্র মোদীর কথাকে যদি সত্যি ধরতে হয় তাহলে তো বলতে হয় চীন কোনো আগ্রাসনই করেনি। ওকে, আমরা তো ভেবেছিলাম যে ভারতীয় জনতা পার্টি যেরকম হচ্ছে চীনা দ্রব্য বয়কটের প্রশ্নে দাঁড়িয়েছে, অন্তত চৈনিক বাহিনী অর্থাৎ পিপলস লিবারেশন আর্মির বিরুদ্ধে একটা কড়া বার্তা পাঠাবে, এরকমই একটা, কিন্তু প্রধানমন্ত্রীর এই বক্তব্য অনেকটা সফট লাইনার। কেন এরকম হচ্ছে রথীন বাবু? দেখুন, একটা কথা হচ্ছে যে আমাদের যে তৃণমূলের যিনি আছেন তাকে আমি বলে দিতে চাই, যখন এর আগে ইউপিএ 1 এর সময় কি ঘটেছিল, ইউপিএ 1 এর সময় পুরো এবার আবার নেহেরুতে চলে যাবেন, এই তো মুশকিল। আপনাকে কিছু বলে না হচ্ছে 2020 আপনি চলে যাচ্ছেন নেহেরু, ইউপিএ 1 সময় ডেমং দখল করে নিয়েছিল, কিচ্ছু বলে না। ডেমং এ বিদেশ নীতি মানে যদি সবরমতীর তীরে দোলনায় দোলা হয় তাহলে বিদেশ নীতি হয় না। তখন ইউপিএ কে ছিল? বিদেশ নীতি মানে নমস্তে ট্রাম্প করে বিদেশ নীতি হয় না। কংগ্রেসের শরিক ছিল, এবং শুধু তাই না, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন ওই ইউপিএ 2 মন্ত্রী ছিল, ইউপিএ, তো সেই কথাগুলো ভুললে চলবে না তাদেরকে। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু রথীন বাবু, মানে আপনি 62 থেকে দেশ চালাচ্ছে আমরা দেখছি। ওকে, আমি আসবো, অরূপ আসবো, আমি একটু, কিন্তু দেশের মানুষের জানার অধিকার আছে যে সত্যি ঘটনা কি কিন্তু হচ্ছে। রথীন বাবু কিন্তু পরিষ্কার বলছেন যে নরেন্দ্র মোদী যে স্টান্স নিয়েছেন এটাই যথোপযুক্ত, এটাই বাস্তবোচিত, এই কথাটা তিনি বলছেন। আমি একটু আসবো, আমি একটু রাজার কাছে আসবো, অশোক ভট্টাচার্য। অশোক, হ্যাঁ, শুনতে পারা যাচ্ছে তো সুজিত আমার কথা? হ্যাঁ, কারণ ব্যাপারটা হচ্ছে কি বলবো, এই মানে এরকম একটা ঘোর সংকটকালে মানে যে আলোচনাটা হচ্ছে একটা ভয়ঙ্কর একটা প্রশ্নচিহ্ন সামনে চলে আসছে সুজিত। প্রশ্নচিহ্নটা কিরকম প্রশ্নচিহ্ন? চীন চেষ্টা করবে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে কালিমালিপ্ত করার, যে কারণে বারবার করে চীনের বিদেশ মন্ত্রক বলছে যে চীন কোথাও প্রবেশ করেনি, উল্টে ভারতীয় সেনারা নাকি চীনের ভূখণ্ডে প্রবেশ করছে। এটা চীন বলছে, এটা চীন বলবে, এটাই চীনের নীতি। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে কালিমালিপ্ত করার জন্য চীনের এই সুর আমার দেশে 130 কোটি দেশের প্রধানমন্ত্রীর গলায় গতকাল শোনা গেল। চীনের এই সুর যে 20 জন জওয়ান শহীদ হয়েছেন তাদের পরিবারবর্গের প্রধানমন্ত্রীর গলায় গতকাল শোনা গেল। একটা ভয়ঙ্কর প্রশ্নচিহ্ন কেন বলছি, রথীন বাবু বলছিলেন আসলে ওই কথাটা বলার, যে লিগের আলোচনায় ফিল্ডের কথা উনি আলোচনা করে দিলেন। লিগের খেলায় লিগের আলোচনাটাই করতে হয়, কি আর বলবো। কারণ প্রশ্নটা হচ্ছে যে এখানে একটা বড় প্রশ্নচিহ্ন যেটা চলে আসছে, সোনিয়া গান্ধী যখন জানতে চাইলেন যে আমাদের কোন সেনা এই 20 জন বাদ দিয়েও নিখোঁজ আছেন কিনা, আহত আছেন কিনা, নিহত হয়েছেন কিনা, তখন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর তার পাল্টা টুইট করে প্রত্যুত্তর দিচ্ছেন যে 20 জনের বাইরে আর একজনও সেনা কোথাও নিখোঁজ নেই, কোনো ট্রুপ মিসিং নেই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তারপরেই আমরা দেখতে পেলাম যে কথা একটু আগে শতরূপ বলছিল, সর্বভারতীয় সংবাদ মাধ্যম, সমস্ত সংবাদ মাধ্যমে এটা জানা গেল যে 2 পর্যায়ের উচ্চ পর্যায়ের বৈঠকে সেনাবাহিনী 10 জন ভারতীয় সেনাকে মুক্তি দেওয়া হয়, তার মধ্যে 3 জন মেজর, একজন লেফটেন্যান্ট কর্নেল। জাতির, আমি একটা কথা বলছি, জাতির এই ঘোর সংকটকালে এখনো এত জুমলাবাজি। আরে চীন যদি ভারতের সীমানায় না ঢুকে থাকে, 20 জন সেনা কোথায় শহীদ হলেন? শূন্যে, বায়ুতে, আকাশে, মহাকাশে, কোন জায়গাটায় শহীদ হলেন? আসছি শতরূপ, সত্যি কি আমরা তো জানি এই প্রশ্নে 62 সালে যখন প্রশ্নটা আসছে এই প্রশ্নে সিপিআই ভাগ হয়ে গিয়েছিল, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা সিপিআইএম পার্টি, যে পার্টিকে আজকে এই মুহূর্তে তুমি রিপ্রেজেন্ট করছো চ্যানেলে, সত্যি তো কি 62 অনওয়ার্ডস যদি চীন
অত্যাধিক আগ্রাসী এবং সে ভারত সীমান্তকে বারবার রক্তাক্ত করতে চাইছে, এটাই কি এখন আমরা মানে সিপিআইএমের স্ট্যান্ড পয়েন্ট হিসাবে ধরে নেব এই বক্তব্যটাকে? কেননা আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর স্ট্যান্ড পয়েন্ট নিয়ে প্রশ্ন উঠছে, তাহলে একটা রিভার্স কেন? অতীতে বারবার হচ্ছে চীনের সাপেক্ষে বা বিভিন্ন ক্ষেত্রে নানা রকম হচ্ছে এবং একটা কমিউনিস্ট পার্টি ভাগ হয়ে গেল, ৬২-র পরই ভাগটা হলো। সুজিতদা, সিপিআই আনডিভাইডেড কমিউনিস্ট পার্টি ভাগ হওয়ার প্রশ্নে মানে চায়নার ইস্যুতে ভাগ হয়ে গেছে এটা বললে বোধহয় ইতিহাসের একটু সরলীকরণ হবে, আরও একাধিক ইস্যু ছিল সেই নিয়ে আমরা একদিন আলোচনা করতে পারি। তবে একটা কথা আপনাকে বলছি, এটা ৬২ সাল বা তারপর থেকে আজকে পর্যন্ত আমাদের পরিষ্কার বক্তব্য, কাশ্মীর নিয়ে এবং অরুণাচল প্রদেশ নিয়ে চায়নার বক্তব্যকে আমরা সমর্থন করি না। আমরা মনে করি ওরা যেরকম বলে ওই ডিসপিউটেড এরিয়া অফ কাশ্মীর, আমরা মনে করি কাশ্মীর হচ্ছে ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ। অরুণাচল প্রদেশের একটা অংশকে ওরা ক্লেম করে, আমরা মনে করি অরুণাচল প্রদেশ ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ। কোনো কালে চায়নার সাথে সিপিআইএম এই প্রশ্নে একমত ছিল না, আজও নই, ভবিষ্যতেও থাকবো না। আমাদের ধারণা ছিল নরেন্দ্র মোদীও এই প্রশ্নে চায়নার সঙ্গে একমত নন, কিন্তু গতকালের পরে জানতে পারলাম যে এই প্রশ্নে হচ্ছে সিপিএম একদিকে এবং মোদী এবং চায়না আর একদিকে। এইখানে আমি আরেকটা কথা আপনাকে বলছি সুজিত দা, এই যে বিজেপির যিনি নেতা উনি বলছিলেন যে মোদী সঠিক কাজ করছেন ইত্যাদি করছেন। ওই আমার খুব ছোটোবেলা আমার স্মৃতিতে আছে, বাড়িতে ওই আমার বাবা কাকার কালেকশন ভানু বন্দ্যোপাধ্যায়ের এই কৌতুক নকশার ক্যাসেট থাকতো। তো ওখানে একটা ছিল যে স্পুটানিক নিয়ে ভানু বন্দ্যোপাধ্যায় মঙ্গল গ্রহে চলে গেছে, তো সেখানে একটা সংলাপ ছিল যে মঙ্গল গ্রহে মঙ্গল বলে একজনের সঙ্গে দেখা হয়েছে ভানু বন্দ্যোপাধ্যায়ের, তিনি ভানুকে পৃথিবীর খবর নিচ্ছেন, তা বলছেন তোমাদের ওখানে ধর্ম কীরকম? তা ভানু উত্তরে বলছে যে ধর্ম তো ১ নম্বর, অহিংসা পরম, ক্ষমা পরম ধর্ম। যে সমস্ত দেশ আমাদের থেকে বেশি শক্তিশালী আমরা তাদের সবসময় ক্ষমা করে দিই। গতকাল মোদীর ফরেন পলিসি দেখে বুঝলাম যে ভানু বন্দ্যোপাধ্যায়ের পলিসিটাই ওনার পলিসি, যারা আমাদের থেকে বেশি শক্তিশালী তাদেরকে আমরা সবসময় ক্ষমা করে দেবো। উনি বলছেন যে কোনো ইয়ে হয়নি, আরে ভাই আমাদের জমিতে ঢুকে আসলো, আমাদের ২০ জন জওয়ানকে মারলো, তারপর আপনি বলছেন ওরা ঢোকেনি, তার মানেটা কি? আমাদের জমির ওই অংশটাকে আপনি দিয়ে দিলেন চায়নার নামে। এই যদি ফরেন পলিসি হয় তাহলে এরকম প্রধানমন্ত্রী আমরা চেয়েছিলাম। এই ৫৬ ইঞ্চি ছাতির এই হচ্ছে নমুনা। এবং আমি এখানে একটা কথা সুজিত, আমি খালি আমার কথাটা কনক্লুড করছি খালি একটা কথা বলে, একটা প্রশ্ন দেখুন, গত ৬ বছর ধরে আমরা দেখেছি ভারত সরকারের বাজেটের একটা বড় অংশ গেছে খালি নরেন্দ্র মোদীর ফরেন ট্রিপে। আমি জানতে চাই সুজিতদা, বলুন তো ৬ বছর ধরে বিশ্ব ভ্রমণ করে উনি কোন রাজকার্যটা করলেন যে আজকে ভারতবর্ষের সীমান্ত আক্রান্ত হলো অন্য একটা দেশের হাতে? আমাদের দেশের সরকারের কথা অনুযায়ী পৃথিবীর মানচিত্রে একটা দেশ এখনো পর্যন্ত ভারতবর্ষের পাশে এসে দাঁড়িয়ে একটা বিবৃতি দিল না। কি নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে পৃথিবীর একটা দেশ, কেন? কোথায় মোদীর ডিপ্লোম্যাসি? আর আমার শেষ প্রশ্ন সুজিতদা এই প্রশ্নে, বা আমার একটা অ্যাপিল বলতে পারেন আপনাদের এবং আপনাদের মাধ্যমে সবার কাছে, দেখুন আমরা কি জানি একটা ক্রাইসিসের সময় আমাদের বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদের মধ্যে অন্য ৫টা বিষয়ে মতান্তর থাকতে পারে, কিন্তু দেশ যখন একটা ক্রাইসিসে পড়েছে, রাজধর্ম কি হবে, রাজার ধর্ম কি? তিনি সবার আগে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন। আর এরা কি করছেন গত ৬ দিন ধরে? চায়নাকে ক্লিনচিট দিয়ে দিচ্ছেন আর ভারতবাসীকে চার্জশিট ধরাচ্ছেন। একদিকে প্রধানমন্ত্রী বসে বলে দিচ্ছেন যে চীন আমাদের মাটিতে ঢোকেনি, চায়নার কোনো দোষ নেই। অন্যদিকে ভারতবর্ষের মধ্যে রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক শক্তি যারা কিনা এই প্রশ্নে ভারত সরকারের পাশে দাঁড়াতে চায়, তাদের দিকে আঙুল তুলে এরা বলছে এরা দেশদ্রোহী, ওরা চীনের দালাল, ওরা অমুক দেশের দালাল। এই করে একটা ক্রাইসিসের সময় দেশবাসীকে ভাগ করে এরা দেশকে রক্ষা করবে, এই হচ্ছে এদের মানসিকতা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা সত্যি দেশ জুড়ে যদি একটা এরকম, হ্যাঁ রতিনদা আপনার কাছে আসছি রতিনদা, একটা বিরতিতে যাচ্ছে, বিরতির পর ফিরছি, বিরতিতে যাব। একটা খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন যে দেশের বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সর্বদলীয় বৈঠক আগে বা পরে আমরা কিন্তু প্রত্যেক মুহূর্তে দেখছি দেশের প্রশ্নে তাদের একটা এককাট্টা অবস্থান। লক্ষণীয়ভাবে যে কমিউনিস্ট পার্টি এই চীন প্রশ্নে বরাবর একটা নানা রকম মতের দ্বন্দ্ব আমরা দেখতে পেয়েছি, সবাই প্রায় কম বেশি কিন্তু এই প্রশ্নে যে ভারত মানে চীন একটি আগ্রাসী শক্তি, তার ভয়ঙ্কর রূপ কিন্তু ক্রমশ পরিস্ফুট হয়েছে। এই প্রশ্নে তখন দেখা যাচ্ছে যে অতীতের ঘটনাকে নিয়ে এসে গোটা দেশকে একটা বিভক্ত হয়, যেটা সদরূপ তুলে ধরলো। আমরা প্রত্যেকের কাছ থেকে আরও শুনবো, এবং বাংলার রাজনীতিতে এই তো অবসরেও কিন্তু একটা অতীতের যে স্লোগান ছিল বদলা নয় বদল চাই, এখন বলা হচ্ছে, দিলীপ ঘোষ বলছেন বদলও চাই বদলাও চাই। কোথায় বলেছেন এবং সেটা নিয়েও আমরা বিতর্কে যাব। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।